হৃদ ভাইয়া স্নিগ্ধাকে আদর করে চুমু খেয়েছে। এই যে তোমার আন্টি যেমন তোমার গালে চুমু খেলো তেমন। তাহলে কাঁদছো কেন মামুনি? ভাইয়া তো আদর দিয়েছে। স্নিগ্ধা ছোট ছোট করে তোতলানো স্বরে বলল, পাপা বলেতে লিত ভাইয়া চুমু খেলে আমার কাছে বিচার দিবে, কারণ বেশি চুমু খেলে রোগ হয়। কথাটুকু শুনে সবাই অর্ণবের দিকে সরু চোখে তাকালো। এতটুকু মেয়েকে এসব বলার কি প্রয়োজন? এতগুলো চোখ দেখে বেচারা অর্ণব মিয়ে যায়। পুষ্প স্নিগ্ধাকে আদর করে বলে, না মা, পাপা ভুল বলেছে। বড়রা আদর করে চুমু খেলে কিছু হয় না। তবুও আমি হৃদ ভাইয়াকে বকে দিব, ঠিক আছে? আত্মা কথা শেষ হতেই ওদের সামনে এলো স্নিগ্ধার থেকে একটু বড় আরেকটা মেয়ে। চিকন চাকন দেখতে অতিরিক্ত ফর্সা মেয়েটা। সেও ঘেমে নিয়ে একাকার, মুখ পুরো লাল হয়ে আছে। বয়স 4 হবে। সে এসে সুস্মিতার পাশে দাঁড়ালো, মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, লিত আমাকে খেলতে দেয় না। হৃদয় অবাক হয়ে বলে। সুসীমা, হদ কি তোমাকেও চুমু দিয়েছে? কার্তিকের মেয়ে শর্মিলা সাহা শশী মাথায় ঝাঁকিয়ে গালে হাত দিয়ে দেখিয়ে বলল, হ্যাঁ চাচু, এই এখানে চুমু দিয়েছে, তারপর আমাকে খেলতেও দেয় না। এবার কার্তিকও অর্ণবের মতো ক্ষেপে গেল। আজকে আসুক হৃদ, কত বড় সাহস, বড় বোনকেও চুমু খায়। এই মোহ, তুমি কিন্তু ওই ছেলেকে একদম হৃদের মতো হতে দিও না। বাপ ছিল প্লে বয়, ছেলেটাও সেই পথেই হাঁটতেছে। ওকে আজ শায়েস্তা করেই ছাড়বো। বলতে বলতেই হৃদ এসে হাজির হলো ওদের সামনে। সবে 4 বছর বয়সে পা রাখতে চলেছে, কিন্তু লাফালাফি এবং ফাইটিং স্কিল তার 10 বছরের বাচ্চার থেকেও বেশি। বাবার থেকে 10 ধাপ এগিয়ে সে। মাথা ভর্তি খাড়া খাড়া চুলগুলোই প্রমাণ করে তার বদমাইশির লেভেল। দেখতে একদম বাবার মতো। মনে হয় হৃদয়ের কার্বন কপি এনে বসিয়ে দিয়েছে হৃদের মুখে। হৃদের পুরো নাম মাহিন আহমেদ হৃদ। হৃদ এসেই পুষ্পর কোলে বসে থাকা স্নিগ্ধাকে টানছে খেলার জন্য। নিগ্ধা, আয় খেলবো। হৃদয়কে টেনে নিজের সামনে দাঁড় করালো। তুই এদিকে আয় বাপ, তোর নামে নালিশ এসেছে। মেয়েদের সাথে ফ্লার্ট করছিস তুই। ওরা তোর বোন হয় না? ওদের সাথে কি হচ্ছে এটা? কি হৃদয়, ও বাচ্চা, ফ্লার্ট করার কি বুঝে? বলো যাতে এমন ব্যাড বিহেভ না করে। তুমি শাসন করতে গিয়ে এমন এমন ওয়ার্ড ইউজ করো, তাতে ওরা আরো বাজে কাজ সম্পর্কে শিখবে। ভালোভাবে বলো। রিত, মামামের কাছে এসো, কাম। হৃদয় জিভ কেটে বলল, সরি জান, এই মুখটাও না অটোমেটিক চলতেই থাকে। ইদানিং মুখে ভালো কিছু আসে না, কেন কে জানে। মোহ দীর্ঘশ্বাস ফেল। ছেলেটা কোনোদিন ভালো হবে না। 5 বছর ধরে সংসার করছে দুজন। হৃদয়ের এই উদ্ভট আচরণের জন্য কমবকা খায়নি সে মোহর থেকে, তবুও শুধরায় না। তবে একটা কথা ঠিক, মোহকে সে প্রচণ্ড ভালোবাসে। মোহ প্রচণ্ড মেজাজি মেয়ে। মেজাজ খুইয়ে গেলে তার তাল থাকে না। মুখে যা আসে তাই বলে। হৃদয়টা সিরিয়াসলি নেয় না। বউ রেগে গেলে মুখে কুদো পেরে বসে থাকে। বউয়ের রাগ ঠান্ডা হলেই তার কাছে আসে। হৃদ তখন মোহর কাছে গেলে মোহ বলল, তুমি কি বোনদের গালে চুমু খেয়েছো? হৃদ মাথা নাড়িয়ে না বোঝালো, বলল, আমি চুমু খাইনি তো মাম্মা। মিথ্যে কেন বলো রিত? ওরা বলল তুমি ওদের জোর করে চুমু খেয়েছো। ওই যে দেখো, স্নিগ্ধা কেমন কাঁদছে। তুমি বোনকে কাঁদিয়েছো কেন বাবা? শশী আপুকেও খেলতে দিচ্ছ না। দিস ইজ ব্যাড ম্যানার্স। আমি কিছু করিনি মাম্মা, সত্যি বলছি। মোহ চোখ পাকালো। আদর করে বলে ছেলেটা কিচ্ছু স্বীকার করবে না, তাই শক্ত গলায় বলতে হবে। তবে মোহর কিছু বলার আগেই পার্থ থামিয়ে দিল। কিচ্ছু বলো না মোহ, আমার কাছে দাও ওকে। রিত চাচ্চুর কাছে আসো তো। হৃদ সুযোগ পেয়েই মায়ের থেকে ছুটে গেল পার্থর কাছে। কোলে উঠিয়ে বসলো চাচুর। পার্থ আদর করে বলল, তুমি আপুদের ভালোবাসো না? বাসি তো। তাহলে ওদের কাঁদাও কেন? আমি তো একটুকু চুমু খেয়েছি। পুষ্প ফোড়ন কেটে বলল। এই নটি বয়, তুমি না চুমু খাওনি? হৃদ হাত দিয়ে দেখিয়ে বলল, একটুকু বলেছি তো, বেশি না। তাহলে মামামকে মিথ্যে কেন বললে? হৃদ আবারও একইভাবে বলল, একটু মিথ্যে বললে কিচ্ছু হয় না। কে বললো কিছু হয় না? তুমি জানো একটা মিথ্যে দিয়ে কত মিথ্যে তৈরি হয়? আর মিথ্যেবাদীকে আল্লাহ কখনো ভালোবাসে না, জানো না? কারো কাছে মিথ্যে বলবে না বাবা, ঠিক আছে? মিথ্যে বলে আল্লাহ পাপ দেয়। আর বলবো না। দ্যাটস মাই বয়। আপুদেরও আর বিরক্ত করবে না, ঠিক আছে? ঠিক আছে। ভদ্র ছেলের মতো শুনল কথা।
হৃদ এদিকে খাঁটি শোনা, বাবা মায়ের কথা একটাও শুনবে না, কিন্তু চাচু আর আন্টিদের কথা সে ফেলে না, একেবারে শিরোধার্য রূপে গ্রহণ করে। তখন হঠাৎ কর্কশ শব্দে পার্থর ফোনটা বেজে উঠল। ফোনটা সামনে ধরতেই দেখলো ভিডিও কল এসেছে। ইটালি থেকে কল করেছে রকি। গত 1 বছর যাবৎ সে ইটালিতে থাকছে ইনারার সঙ্গে। আজ বন্ধুর ভাইয়ের বিয়েতেও সে উপস্থিত থাকতে পারছে না। এদিকের খবরাখবর নিতেই কল করা। পার্থ ফোনটা তুলল, সকলের মাঝে তুলে ধরল। স্ক্রিনের ওপর ভেসে উঠল রকির হাস্যোজ্জ্বল চেহারা। তার পাশেই গা ঘেঁষে বসে আছে অতিরিক্ত ফর্সা সুন্দরী এক নারী। এই বুঝি সেই ইটালিয়ান ইনারা। ওদের বিয়ে হয়েছে 2 বছর আগে। ইনারা বাংলাদেশে এসেছিল তখন। এবার রকি গেছে ইটালি। ফোনে বন্ধুর সাথে কথা বলার মাঝেই চঞ্চল হৃদ চাচুর থেকে ছুটে গেল। স্নিগ্ধা আর শশীকে টানতে টানতে নিয়ে গেল। ও তো আর বসে থাকার মতো ছেলে না, নিজেও বসবে না, কাউকে বসতেও দেবে না দুষ্টটা। রাত বাজে তখন প্রায় 12টা। অন্তপ্রিয়ার বিয়ের সম্পূর্ণ হয়েছে সন্ধ্যার পরপরই। রেজিস্ট্রি পেপারে সাইন করে 3 কবুল বলে প্রিয়া আজ পুরোপুরি অন্তর নাম দাখিল করে গেছে। 5টা বছরের অপেক্ষায় ফল তাদের আজকের এই বিয়ে। সারাদিন সারাক্ষণ আনন্দ ফুর্তি হই হুল্লোড়ে কাটিয়ে অন্তু সবে বাসর ঘরে ঢুকল। প্রিয়াকে সে কখন বসিয়ে রেখেছে ঘরে, কিন্তু অন্তুর খবর নেই। মাত্র সব কিছু থেকে একটু ফুরসত পেয়ে বাসর ঘরে পা রাখলো। ঘরে ঢুকেই প্রথমে দরজা লাগিয়ে দিল সে। ঘুরে তাকালো নববধূ বেশে বসা তার অন্তু প্রিয়ার দিকে। প্রিয়া লাল লেহেঙ্গা পরে খাটের মাঝ বরাবর বসে আছে, মাথায় তার এক হাত ঘোমটা টানা। অন্তু এগিয়ে এলো ধীর কদমে। হুট করে প্রিয়া নিজের মাথার ঘোমটাটা টেনে খুলে ফেলল। চোখে মুখে তার উপচে পড়া খুশি। অদূরে দাঁড়ানো অন্তুর দিকে 2 হাত বাড়িয়ে খুশিতে ডগমগ হয়ে বলল, অন্তু, আমাকে জড়িয়ে ধরো জলদি। ওর এমন খুশি দেখে অন্তু হাসবে না কাঁদবে বুঝে পায় না। নতুন বউ কই একটু লজ্জা ঠজ্জা নিয়ে বসে থাকবে, আর অন্তু এসে সেই লজ্জা ভাঙাবে। তা না করে বউ নির্লজ্জের মতো জামাইকে কাছে ডাকছে। অন্তু হাসতে হাসতে এগিয়ে গেল প্রিয়ার দিকে। ওর বাড়িয়ে দেয়া হাতের ফাঁক গলে গিয়ে জড়িয়ে ধরল ওকে। খুব শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়াও খুশিতে শক্ত করে চেপে ধরল অন্তুকে। অন্তু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকলো, বউ। প্রিয়া অন্তুর ঘাড়ে মুখ গুজে রেখে মিহি স্বরে প্রত্যুত্তর করল। হুম। অন্তু আবার ডাকে, বউ। শুনছি তো, বলো না। বউ বলছি তো, বউ তুই আমার বউ। এর বেশি আর কি বলবো? বউয়ের থেকে মিষ্টি শব্দ এই দুনিয়ায় নেই। বউয়ের থেকে মিষ্টি শব্দ এই দুনিয়ায় নেই। ভালোবাসি বউ। অন্তুর কথা শুনে প্রিয়া তো খুশিতে গদগদ হয়। মুখ উঠিয়ে তাকায় অন্তুর চোখে। 2 হাতে কাজ জড়িয়ে রাখে। অন্তু 2 হাত নিয়ে রাখে প্রিয়ার মেদহীন কোমরে। দুজনের খুশি যেন বাঁধ মানছে না। এত খুশি যে ওরা কই রাখবে। দুজনের চোখের কোণে ভিজে উঠছে প্রায়। হঠাৎ এমন আবেগপ্রবণ মুহূর্তে প্রিয়া দুষ্টুমি করে বসল। সে বেডের ওপর হাঁটু বাস করে রেখে দাঁড়ানোর মতোই ছিল। অন্তু ছিল মেঝেতে শটান হয়ে দাঁড়িয়ে। দুজনের মুখ একদম মুখোমুখি। প্রিয়া নিজের তকতকে কোমল ঠোঁটজোড়া উঁচু করল। চুমু দেওয়ার মতো মুখে শব্দ করল। 2 বার ঠোঁট উঁচু রেখেই বলল, চুমু দাও। এমন আবদারে অন্তু শব্দ করে হেসে ফেলে। দুষ্টু স্বরে বলে, সত্যি দিব, বুঝিস কিন্তু। একবার চুমু দিলে আজকের জন্য আর ছাড়ছি না। আমি বলেছি নাকি ছাড়তে? নষ্ট প্রেমিক পুরুষ তুমি। প্রেমিকাকে রেখে 4 বছরের দূরে থেকেছো। 5 বছরের প্রেমে একটা গভীর চুমু খেতে পারলে না। কিসের প্রেমিক তুমি শুনি? চরম অসভ্য প্রেমিক পুরুষ আমি। এক্সাম পর্যায়ে তো দেরি কিসের? লেটস স্টার্ট। প্রিয়া ঠোঁটজোড়া উঁচু করে রেখেছে। অন্তু এগিয়ে গেল সেই রক্তলাল অধর পানে। প্রিয়া চোখ বন্ধ করে ফেলে আগেই, কিন্তু কিছু সময় চলে যায়। ঠোঁটে আর কিছুর স্পর্শ আসে না। প্রিয়া অধৈর্য হয়ে চোখ খোলে। দেখে অন্তু চশমার ভেতরে থাকা চোখ দুটো কুঁচকে তাকিয়ে আছে। প্রিয়া সন্দিহান চোখে তাকিয়ে বলল, কি হলো? আমি কি লিপস্টিক খাবো? মানে? মানে এই মেকআপ আগে তোল। লাল টকটকে লিপস্টিক দিয়ে তো ঠোঁট রাঙিয়ে রেখেছিস। আমি কি এত সাজতে বলেছি? তুই তো আমার কাছে এমনিতেই পড়ি। প্রিয়া প্রশংসা শুনে খুশিতে গদগদ, কিন্তু অন্তুকে বসতে দিল না। ঠোঁট ফুলিয়ে বলল, তাই বলে বিয়ের দিনও সাজবো না? অন্তু হেসে ওর ফোলানো ঠোঁটটাতে ছোট্ট চুমু দিয়ে বলল, বস, আসছি। অন্তু গিয়ে ক্লিনজার আর নেপকিন নিয়ে এলো। প্রথমে সযত্নে বউয়ের গায়ের সমস্ত ভারী গহনা খুলে ফেলল।
এরপর মুখের মেকআপ তুলে দিল। ন্যাচারালি প্রিয়াকে আরও বেশি সুন্দর লাগছে। ঘোর লেগে যাচ্ছে অন্তর, বিশেষ করে কৃত্রিম রংহীন গোলাপি ওই অস্ত্রজোড়া একটু বেশি টানছে তাকে। অন্ত নেশালো চোখে মেপে মেপে দেখে নেয় তার অর্ধাঙ্গিনীকে। ওই মেয়েকে নিজের অর্ধাঙ্গী রূপে পাওয়াটা যেন স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু না, এটা বাস্তব। অন্তপ্রিয়া সারা জীবনের জন্য অন্তর নামে লেখা হয়ে গেছে। অন্তর চাহনিতে এবার প্রিয়া নেতিয়ে পড়ে। এবার আর ছাড় দেয় না অন্ত। ওর গোলাপি অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয় মুহূর্তেই। আর কোনো চাওয়া নেই, আর কোনো পাওয়া নেই। এ জন্মের জন্য অন্তর চাওয়া পাওয়া এটুকুই ছিল। সে পেয়েছে, প্রিয়াকে সে নিজের করে পেয়েছে। এরপর আর চাওয়া পাওয়া কতটুকুই বা বাকি থাকে? একটুও না। পুষ্পর বিছানায় দুটো ছোট ছোট বিড়ালের বাচ্চা শুয়ে আছে। পুষ্প রোমে সে ওদের দেখে হতাশ শ্বাস ফেলে। দুপাশে মাথা নাড়ল, বিড়ালছানা দুটোকে ডেকে বলল, চিনিমিনি এদিকে এসো। এটা কি তোমাদের ঘুমানোর জায়গা? আমার সাহেব বাবু আসলে যে বকা খেতে হবে জানো না? কামান্ডা বাচ্চা, আমার কাছে এসো। সাদা এবং সাদা কালোর সংমিশ্রণে দুটো বিড়াল অলস ভঙ্গিতে উঠে এলো। পুষ্প দু হাতে ছোট্ট বাচ্চা দুটোকে হাতে তুলে নেয়, আদর দিয়ে বলে, আন্ডা বাচ্চা, আমি বলেছি না উনি বাসায় থাকলে বিছানায় ওঠা এলাও না। এসে তোমাদের দেখলেই বলবে, পুষ্প সরা তোর আন্ডা বাচ্চাদের। জীবন জ্বালিয়ে দিল আমার, লোম লেগে গেছে বিছানায়। এবার আমি ঘুমোবো কোথায়? আজ সারা রাত তোর উপর শুয়ে থাকবো। এটা তোর আন্ডা বাচ্চাদের পাপের শাস্তি। পার্থর মতো করে অভিনয় করে কথাগুলো বলে বলে হাসছে পুষ্প। পার্থ এখনও বিড়াল পছন্দ করে না, শুধু পুষ্পর প্রিয় বাচ্চা বলে বাড়িতে থাকতে দেয়। কিন্তু রুমে বিড়ালের অস্তিত্বটাও তার পছন্দ না। সেবার কত বুঝিয়ে শুনিয়ে অ্যালাচির জন্য একটা মেয়ে বিড়াল আনলো, নাম রাখলো লিলি। অ্যালাচির সাথে ভালোই জমে তার। পুষ্প ওদের বিয়েও দিল। একটা রেজিস্ট্রি ড্রাইভ কার্ডে বিড়াল দুটোর পায়ের ছাপ দিল। সেই থেকে অ্যালাচি আর লিলি সংসার করছে। গত বছর তাদের দুটো ফুটফুটে বিড়াল ছানা হয়েছে। পুষ্প ছানা দুটোর নাম রেখেছে চিনিমিনি। এ নিয়েও পার্থর দোরামনা। সে কিছুতেই এতগুলো বিড়াল রাখবে না বাড়িতে, কিন্তু ও শুধু মুখের কথাই। বউয়ের ওপরে সে কিছুই করতে পারবে নাকি। পুষ্প অ্যালার্জির জন্য একটা ক্যাট হাউস বানিয়েছে, পাশেই চিনিমিনির জন্য আরেকটা ক্যাট হাউস। ও ক্যাট হাউসের সামনে এসে দেখে ভেতরে অ্যালার্জি আর লিলি একে অপরের দিকে ফিরে শান্তিতে ঘুমিয়ে আছে, অথচ তাদের আন্ডা বাচ্চাগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পুষ্প চিনিমিনিকে তাদের হাউসে রেখে আবার রোমে ফিরে এলো। এসে দেখলো পার্থ রোমের সোফায় গা এড়িয়ে বসে আছে। পুষ্প এগিয়ে এলো, পার্থর কাঁধে হাত রেখে বলল, আপনি এখানে কেন? বিছানায় যান, ক্লান্ত হয়ে গেছেন, ঘুমান। বাচ্চারা ঘুমিয়েছে? পার্থ উঠল না, উল্টো পুষ্পকে টেনে নিজের কোলে বসালো, বলল, বাচ্চারা তিনজনই ঘুমিয়ে গেছে, এবার তোকে নিয়ে আমি ঘুমাবো। তাহলে বিছানায় চলেন। এখানে বসে ঘুমাবেন নাকি? এখানে থাকি, একটু ভালো লাগছে। পুষ্পর বারণ করলো না, বসে রইল পার্থর কোলে। পার্থ মুখ গুজে পড়ে রয় পুষ্পর কাঁধে। বেশ অনেকটা সময় কাটে। পুষ্প হঠাৎ কি মনে করে বলে ওঠে, আপনার বাচ্চা অনেক পছন্দ, তাই না? পার্থর শান্ত স্বর, তুই জানিস না, জানি তো পছন্দ, তবে আমাদের যে কোনো বাচ্চা নেই। ওরাই আমার বাচ্চা। ওরা তো আমারও বাচ্চা, কিন্তু আছে না আপনার নিজের বাচ্চা, আপনার আর আমার। নেই তো, কি করার আছে আর? যা আছে তাতেই সন্তুষ্ট। তবু একটু আফসোস হয় না? না, হয় না। তুই আছিস না, তুই আমার থাকলে দুনিয়াতে কোনো কিছুতে আমার আফসোস থাকবে না। পুষ্প আর কিছু বলল না, চুপ রইল অনেকক্ষণ। পার্থ এবার উঠতে চায় বিছানায় যাওয়ার জন্য। পুষ্প উঠতে দেয় না, ভাবে আজই সব বলবে। আর লুকোনো সম্ভব না। যে সুখবরটা সে পার্থর জন্মদিনের দিন দিতে চেয়েছিল সেটা আজই বলে দেবে। এই আনন্দ একা একা ভোগ করার মজা নেই। সে পার্থকে বসিয়ে রেখেই বলে, এখন না, পরে। আপনাকে জরুরি একটা কথা বলবো। পার্থ কপাল কুঁচকে শুধালো, কি কথা? আগে বলুন, আপনার বাবা চাই নাকি মা চাই? মানে? আর একটু চুজ করুন না, বাবা চাই নাকি মা চাই? পার্থ না বুঝেই বলল। দুটোই চাই। পুষ্প তখন বিড়বিড় করে বলে, তাহলে আমাদের দুটো বাচ্চা হবে। পার্থ বলল না। পুষ্পর চোখের কোণ ততক্ষণে ভিজে উঠেছে। ও পার্থর হাতটা টেনে নিজের পেটের ওপর রাখলো, কম্পিত স্বরে বলল, এখানে আপনার একটা বাবা নয়তো একটা মা আছে। আপনার কোনটা চাই বলুন তো?
পার্থর চোখে মুখে বিস্ময়, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে পুষ্পর চোখে। 5 বছরের সংসার জীবন তাদের। পুষ্পর অসুস্থতার পর সে আর মা হওয়ার সুযোগ পায়নি। ডক্টরও দেখিয়েছে, তবুও লাভ হয়নি। শেষমেশ আশা ছেড়ে দিয়েছে তারা। আশা ছাড়ার পর হঠাৎ সুখবরটুকু শুনে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু তাকিয়ে আছে। হাঁসফাঁস করে উঠেছে বুকের ভেতর। বড় বড় শ্বাস ফেলে পার্থ শুধালো। এটা সত্যি? পুষ্প ভেজা চোখেই হেসে দিল। পার্থর গালে হাত রেখে বলল, আমার সরি আপনার মনে হয় আমি এই বিষয় নিয়ে মজা করব? পার্থ ঘন ঘন মাথা নাড়ে দুপাশে। ছেলেটার চোখও ভিজে উঠেছে। প্রথমবার বাবা হয়েও বাবা না হওয়ার কষ্ট সে কখনোই ভুলবে না। পুষ্পকে বসতে না দিলেও সে মনে মনে চাইতো তাদের একটা বাচ্চা হোক, পার্থকে বাবা ডাকার একটা মানুষ হোক। অবশেষে আল্লাহ তাদের ইচ্ছাটা পূরণ করেছে। সে আর একভাবে বসে রইল না। পুষ্পর গালে, নাকে, মুখে সহস্রাধিক চুমু খেলো। পুষ্পকে সোফায় বসিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল নিচে। পুষ্পর পেটে হাত রেখে দৃষ্টি পুষ্পতে তাক করে বলল, আমি আবার বাবা হব ফুল? আমরা আবার বাবা মা হব। পার্থর পুষ্পর পেটেও চুমু খায় অনেকগুলো। পুষ্পকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ায়। ঘরের ভিতরেই ওকে নিয়ে গোল গোল ঘুরতে থাকে। এই খুশি আর ধরে রাখে কে? একজোট লাফিয়ে বেরিয়ে থামে সে। পুষ্পকে দাঁড় করায় নিজের মুখোমুখি। 2 হাত পুষ্পর গালে রেখে মোহনীয় স্বরে জানায়, এত খুশি কেন দিস আমাকে? এই খুশি আমি কোথায় রাখবো বল? আমার খুশিতে পাগল হতে ইচ্ছে করছে। পুষ্প ভেজা চোখে কম্পিত স্বরে হাসতে হাসতে বলে, এই সাবধান, একদম পাগল হয়ে যাবে না। আমার বাচ্চা পৃথিবীতে এসে তার বাবাকে পাগল দেখলে কি ভাববে বলুন তো? পাগলকে দেখলে তো পাগলই ভাববে। পুষ্প খিলখিল করে হাসলো। তার বরটা আসলেই পাগল। পার্থ হুট করে পুষ্পর ঠোঁটজোড়া চেপে ধরল। কিছুক্ষণ বাদে ছেড়ে এসে কপালে কপাল ঠেকিয়ে বলল, আজ তোর কি চাই বল? আমাকে আবার বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য আজ তোর জন্য আমি সবকিছু করব। বল কি চাই? পুষ্প 2 হাতে পার্থর গাল চেপে ধরে বলে, আমার আপনাকে চাই, আমাদের সন্তানকে চাই, আমার পরিপূর্ণ সংসার চাই একটা। পার্থ কিছু বলল না। পুষ্পর কপালে ছোট চুমু দিয়ে তাকে জড়িয়ে রাখলো নিজের সাথে, মিশিয়ে রাখলো বুকের সাথে। পুষ্প গুটিসুটি মেরে পড়ে রইল সেই বুকে। পৃথিবীর সর্বোচ্চ শান্তি, সর্বোচ্চ সুখ মহান আল্লাহ তার ঝুলিতে এনে ঢেলে দিয়েছেন। এতটুকু দুঃখের বদলে এতখানি সুখ লেখা থাকলে এই দুঃখটুকু কোনো ব্যাপার না। পার্থ পুষ্পর এখন সুখী জীবন। জীবনের পুরোটা পথ তাদের এভাবেই সুখে শান্তিতে কাটুক। নিঃস্বর্গের বুকে সেদিন ঝুম বাড়িধারা। সেই সন্ধে থেকে এক নাগাড়ে বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে, এখনও থামার নাম নেই। বাইরের বৃষ্টির শব্দ, বুকের ভেতরে চাপা ভয় ও করিডোরের নিস্তব্ধতা, সব মিলিয়ে পরিবেশ কেমন অদ্ভুত রে। ভয়কে যেন 10 গুণ বাড়িয়ে দিচ্ছে এমন এক পরিবেশ। পার্থ হঠাৎ উঠে দাঁড়ালো। হসপিটালের করিডোরে পায়চারি করতে লাগলো। ভেতরে তার বউ বাচ্চা জন্ম দিতে ব্যস্ত। এদিকে সে হার্ট অ্যাটাক করা থেকে নিজেকে বাঁচাতে ব্যস্ত। বুকের গতি ঠিক কতটা দ্রুত চলছে সে নিজেও জানে না। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বের হলো। তার হাতে তোয়ালে পেঁচানো এক শিশু। সে এসে পার্থকে দেখেই বললেন, কংগ্রাচুলেশন মিস্টার পার্থ চৌধুরী, আপনি মেয়ের বাবা হয়েছেন। পার্থর চোখ ফেটে জল আসতে চায়। ঠিক কতদিন অপেক্ষা করেছে এই কথাটা শোনার জন্য। যবে থেকে শুনেছে তার সন্তান আসবে পৃথিবীতে, তবে থেকেই সে অপেক্ষায় আছে। সেই অপেক্ষার আজ 7টা মাস পেরোলো। নার্সরা তখন বাচ্চাটাকে এগিয়ে দিল পার্থর দিকে। পার্থর বুকে কম্পন হয়, হার্টের গতি আরও বাড়ে। কাঁপা কাঁপা হাত দুটো সামনে এগিয়ে নিল সে। নার্স আলগোছে বাচ্চাটাকে পার্থর কোলে দেয়। পার্থর হাত তখনও কাঁপছে, তরতর করে ঘামছে শরীর। কোলের ছোট্ট বাচ্চা মেয়েটা ফর্সা, চোখ মুখ কুঁচকে আছে, কিন্তু কান্না করছে না, চোখ মেলে চাইতেই পারছে না। পার্থ আলতো করে বুকের সাথে জড়িয়ে রেখেছে যাতে মেয়েটা ব্যথা না পায়। মেয়ের ওমর কোমল নিষ্পাপ চেহারা দেখে পার্থর বুক এবার শান্ত হয়। নিষ্পলক চেয়ে রইল নিষ্পাপ মুখমণ্ডলে। এবার আস্তে করে ডেকে ওঠে আম্মু বলে। আম্মু বলার সাথে সাথেই মেয়েটা ভ্যা করে কাঁদতে শুরু করে। সে কি কান্না তার? করিডোরে থাকা সকলে তখন পার্থকে ঘিরে ধরেছে বাচ্চা কোলে নেবে বলে। এ বলে আমাকে দে, ও বলে আমাকে দে। পার্থ কাউকেই দিল না। মন ভরে চোখ শীতল করে দেখে নিল আদরের চাঁদের টুকরোকে। এরপর পুষ্পর বাবা প্রত্যয় এসে নিয়ে গেল মেয়েকে। তিনি আজান দিবেন নাতিনের কানে। পার্থর তখন মনে পড়ল তার স্ত্রীও আছে ভেতরে, যার কোনো খবর এখনও পায়নি সে। সেই নার্সটাকে ডেকে বলল,
বাচ্চার মা কেমন আছে? ও ভালো আছে তো? আমি কি দেখা করতে পারবো? মা মেয়ে দুজনেই একদম সুস্থ সবল আছে, তবে আপনি এখনই দেখা করতে পারবেন না, একটু সময় লাগবে। পার্থর মন আনচান করলেও পুষ্পকে দেখার জন্য। এরকম একটা মুহূর্ত ওকে ছাড়া এনজয় করা যায় নাকি। তবুও আনচানে মনকে সে সরিয়ে রাখলো। পুষ্প সুস্থ আছে, এতটুকুই যথেষ্ট। দেখা পরে করে নেবে। 2 ঘন্টা পর পুষ্পকে এনে ওয়ার্ডে শিফট করা হয়। ডক্টর পেশেন্টের সাথে দেখা করার সুযোগ দিলেও শর্ত দিয়ে দেন একসাথে দুজনের বেশি মানুষ দেখা করতে পারবে না। পর্যায়ক্রমে দেখা করতে হবে সকলকে। তাই সকলে মিলে সিদ্ধান্ত নিল পার্থ আগে একা গিয়ে দেখা করে আসবে। এমনিতেও কেউ না চাইলেও পার্থই প্রথমে দেখা করত। সে আবার মেয়েকে সঙ্গে নিয়ে ঢুকলো কেবিনে। পুষ্প চোখ বুজেছিল, কেবিনে কারো উপস্থিতি টের পেতেই চোখ খুলে পার্থর কোলে ছোট্ট বাচ্চাকে দেখে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে সুখ জল। পার্থ এগিয়ে যায় ধীর কদমে। পুষ্পর কাছে এসে প্রথমেই একটা চুমু খায় তার মসৃণ কপালে। এরপর মেয়েকে উঁচু করে ধরে দেখিয়ে মুগ্ধ চোখে মুখে তাকিয়ে আওড়ালো। আমাদের পুষ্প টলমলে চোখে ওপর নিচ মাথা নাড়ায়। শোয়া থেকে উঠে বসতে যায়, পার্থ বাধা দেয়। উঠিস না, শুয়ে থাক, ব্যথা লাগবে কোথাও। কিছু হবে না, ঠিক আছি আমি। তবুও উঠতে হবে না, আমি বেড উঁচু করে দিচ্ছি। অ্যাডজাস্টেবল বেডটা সামান্য উঁচু করে দিল পার্থ। এরপর বাচ্চাটাকে ওর কোলে দিল। পুষ্প চোখে জল ফেলছে আর মেয়েকে দেখছে। গভীরভাবে তাকিয়ে থেকে পুষ্পর মনে হলো মেয়েটা একদম বাবার মতো হয়েছে। ওই চোখ, নাক, ঠোঁট সবই তো বাবার মতো। মায়ের মতো শুধু গায়ের রঙটা পেয়েছে, তাছাড়া কিছুই মায়ের মতো হয়নি। যদিও এত ছোট্ট বাচ্চা কার মতো হয়েছে তা যাচাই করা মুশকিল, তবে পুষ্পর এমনটাই মনে হলো। সে আদুরে গলায় বলল, আম্মু, আমার আম্মু, তুমি কেন শুধু বাবার মতো হয়েছো? আমি কতটুকু শেষ হওয়ার আগেই মেয়েটা আবার কাঁদতে শুরু করলো আকাশ পাতাল কাঁপিয়ে। পার্থ উঠে কোলে নেয় ওকে। এদিক ওদিক হেঁটে থামাতে চায় মেয়েকে। পুষ্পকে উদ্দেশ্য করে বলে, এই ফুল, ওর কি আম্মু ডাক পছন্দ হয়নি? তখন আমিও আম্মু ডেকেছি আর কেঁদে ফেলেছে, এখনও তাই। ওকে তাহলে কি বলে ডাকবো? পুষ্পর এত হাসি পেল কথাটাই, কিন্তু সেভাবে হাসলো না, চাপা হেসে বলল। আপনি জিজ্ঞেস করুন না আপনার মেয়েকে। পার্থ মেয়ের দিকে তাকালো, চোখ, নাক, মুখ কুঁচকে কিভাবে কাছে দেখো। পার্থর কণ্ঠে পৃথিবীর সবটুকু আদর ও মায়া ঢেলে ডাকলো। আম্মা জান, আম্মু বললেই আপনি কাঁদেন কেন? আম্মু ডাক কি আপনার পছন্দ হয়নি? তাহলে কি বলবো? আম্মা জান বলবো না মা বলবো? মেয়ের কান্না থামছেই না। পার্থ বিচলিত হয়, এদিক ওদিক হেঁটে এটা ওটা বলে মেয়েকে শান্ত করতে। সে কত কথা তার, এত কথা কখনো পুষ্পর সাথে বলেছে কিনা সন্দেহ। পুষ্প নিষ্পলক দেখে গেল বাবা মেয়েকে। স্বামী পার্থ তার কাছে পুরনো হলেও বাবা পার্থ একেবারেই নতুন। একটু আদরে অনেকটা সুন্দর আর একেবারে আদর্শ বাবা। পুষ্পকে বাড়িতে আনা হলো 2 দিন পরই। এরপর 7 দিনের দিন আকিকা করে বাচ্চার নাম রাখা হয় প্রার্থনা প্রজ্ঞা চৌধুরী। সেদিন আরেক দফা প্রজ্ঞাকে দেখতে আসে পার্থর বন্ধুরা, সাথে তাদের ছানাপোনা তো আছেই। 7 দিনের প্রজ্ঞা, তার চোখ মুখ তখনও কুচকানো ফোলা ফোলা। দেখতে সবার কাছে মিষ্টি লাগলেও হৃদের কাছে এই মেয়ে খুবই বাজে। তখন প্রজ্ঞা বিছানায় শুয়ে শুয়ে হাত পা নাড়ছিল। তার চারপাশে বাবা চাচারা বসে আছে। হৃদ দূরে দাঁড়িয়ে আছে। হৃদয় ওকে কাছে ডেকে বলে, কি বাপ, তুমি কি বোনরে কোলে নিবা না? শশী আপু, স্নিগ্ধা, ওরা দুজনেই কিন্তু প্রজ্ঞাকে কোলে নিয়েছি, তুমি নিবা না? হৃদ তখন নাক মুখ কুচকে বলে, না, আমি কোলে নিব না। আকে কি যে বাজে ও, চোখ মুখ এমন ছোট ছোট, চিঠাও নাই, একদম বাজে। আমি নিব না কোলে। পার্থ মেয়ের নামের বদনাম শুনে ফুলে ওঠে। হৃদের দিকে সরু চোখে তাকিয়ে বলে, আমার মেয়ের কাছে তোমাকে আসতেও দিব না। বড় হয়ে ওর পেছনে ঘুরলে তোমার পেছনে আগুন লাগিয়ে দিব একদম। হৃদ তখন নাক সিটিয়ে বলে, তোমার মেয়ে সুন্দর না, নিগদা সুন্দর, সুশি আপু সুন্দর, ওকে আমি নিব না। হৃদের অপছন্দের সেই মেয়ের আজ 1 বছর পূর্ণ হলো। পার্থ তার জন্য ছোট্টখাটো একটা বার্থডে পার্টির আয়োজন করেছে। প্রজ্ঞাকে বার্বিডল সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে ঘরে। একটু পরেই ওকে নিচে নিয়ে যাওয়া হবে। পুষ্প, প্রিয়া, স্নেহা, মোহ, সুস্মিতা 4 জনে এবার নিজেদের সাজুগুজু শেষ করেছে। সারাদিন কাজ করে এখন সময় পেল তারা সাজার।
প্রজ্ঞা সবে বসা শিখেছে, তাকে বিছানায় বসানো হয়েছে এলাচের ছানাপোনা চিনিমিনির সাথে। চিনিমিনি এবার বেশ বড় হয়েছে, তাদের নিয়ে খেলতে ভালোবাসে সে। তার সামনে আবার বসে আছে হৃদ। প্রজ্ঞা চিনিকে ছোঁয় আর খিলখিল করে হেসে ওঠে। তার সামনে দুটি দাঁত উঠেছে, হাসলে দাঁতগুলোর জন্য বেশি কিউট লাগে। আর ফোলা ফোলা গাল দুটো তো আছেই। হৃদের দেখলেই টুপটাপ চুমু খেতে ইচ্ছে করে। যাকে ছোটবেলার দেখলে নাক সিটকাতো, এখন তার সামনে সারাদিন বসে থাকতে পারবে, কারণ এখন প্রজ্ঞাকে দেখতে তার ভীষণ সুন্দর লাগে। ওদের দুজনের মাঝে তখন হাতে পুতুল নিয়ে কুটি কুটি করে হেঁটে এলো স্নিগ্ধা। মেয়েটার এবার 4 বছর চলছে আর হৃদের 5 বছর। সে এসে হৃদকে উদ্দেশ্য করে বলল। লিড ভাইয়া চলো খেলবো। হৃদ ওর দিকে না ফিরেই বলল। আমি খেলবো না, তুই সুশি আপুর সাথে খেল। না, আমি তোমার সাথে খেলবো। আসো না লিড ভাইয়া। স্নিগ্ধা হৃদের হাত ধরে টানাটানি করছে খেলার জন্য, কিন্তু হৃদ উঠল না। সে প্রজ্ঞার দিক থেকে চোখ ফিরিয়ে স্নিগ্ধার দিকে তাকালো, কপাল কুঁচকে বলল। আমি খেলবো না নিগ্ধা, আমি পুগলাকে আদল করবো। স্নিগ্ধা ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, ফোলা ফোলা গাল দুটো আরও ফুলে ওঠে। প্রজ্ঞা তখনও বিছানায় বসে চিনিমিনির সাথে খেলছে। হৃদ তখন টুপ করে গিয়ে টুকুস করে একটা চুমু খায় প্রজ্ঞার ফুলকো লুচির মতো গালে। মেয়েটা কিছু না বুঝে গোল গোল চোখে তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ ওর মাথায় হাত বুলিয়ে বলে। খেল পুগলা খেল। প্রজ্ঞা আবার চিনিমিনির সাথে লেগে পড়ে। এদিকে স্নিগ্ধা যে গাল ফুলিয়েছে সেটা যেন দেখলই না হৃদ। স্নিগ্ধা এবার রাগ করে হৃদের হাতে কামড় বসায়, এরপর ওর গায়ের সাদা গেঞ্জিটা টেনে ধরে, নিজের সমস্ত শক্তি খাটিয়ে টানতে টানতে বলে। চলো, তুমি আমার সাথে খেলবে। চলো লিড ভাইয়া। হৃদও নাছর বাঁধা যাবে না, সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে। আমি যাব না শাল নিগ্ধা, আমি যাব না। দুজনের এক প্রকার ধস্তাধস্তি চলে। ওদিকে প্রজ্ঞা ওদের দেখে হাত তালি দেয় আর খিলখিল করে হাসে। ওদের ঝগড়া দেখে এবার পুষ্পরা কাছে এলো। স্নেহা স্নিগ্ধাকে সরিয়ে নিয়ে বলে। কি হচ্ছে মাম্মা, ভাইয়াকে এভাবে টানছো কেন? স্নিগ্ধা আবার ঠোঁট ফোলায়, এরপর কেঁদে ফেলে কাঁদতে কাঁদতে বলে। ভাইয়া আমার সাথে খেলে না কেন? মোহরিদকে বলে। তুমি বোনদের সাথে খেলো না কেন রিত? ওকে কাঁদাচ্ছ কেন? হৃদও ঠোঁট ফুরিয়ে বলে। আমি পুঙ্গাল সাথে খেলবো মাম্মা। না, তুমি আমার সাথে খেলবে। দুজন নিজের সিদ্ধান্তে অটল। স্নিগ্ধা হৃদকে ছাড়া খেলবে না, হৃদ স্নিগ্ধার সাথে খেলবে না। এ নিয়ে একজোট লড়াই হলো, কানাকাটি হলো। শেষমেশ কেউ তাদের একসাথে করতে পারল না। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে চলে গেল নিচে। এরপর রাতে কেক কাটা হলো। প্রজ্ঞা কেক কেটে খেয়ে দিয়ে বাবার কোলে ঘুমিয়ে যায়। হৃদ এবার কার কাছে খেলবে? প্রজ্ঞা তো ঘুমিয়ে গেল, তাই সে চলে যায় শশী স্নিগ্ধার কাছে। দুজনে মিলে একসাথেই খেলছিল। হৃদ গিয়ে স্নিগ্ধাকে বলে। আয় নিগ্ধা, আমরা খেলি। স্নিগ্ধা মুখ ঘুরিয়ে নেয়, তখন খেলার জন্য কান্না করলো, তখন আসেনি, এবার এসেছে খেলতে। স্নিগ্ধা নতুন স্টাইলে ভেঙচি কাটতে শিখেছে। জিভ বের করে মুখ চুক বাঁকিয়ে ভেঙচি কেটে বলে। খেলবো না আমি তোমার সাথে, যাও এখান থেকে। হৃদ মুখ ফিরিয়ে শশীকে জিজ্ঞাসা করে। সুশি আপু চলো আমরা খেলি। শশীও মানা করে দেয়। তুই যা, তোর সাথে খেলবো না, আমি আর নিকটা খেলবো। এতক্ষণ ও কাউকে পাত্তা দেয়নি, এখন ওকে কেউ পাত্তা দিচ্ছে না। তবুও সে চলে গেল না, ওদের সাথেই জোর করে খেলতে বসলো। এত সহজে হার মানার পাত্র হৃদ নয়। রাত তখন 10টা বাজে, তখনও হই হুল্লোড় চলছে লিভিং রুমে। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে, বড়রা লিভিং রুমে আনন্দ করছে। এমনিতেও এখন সবাই সবার লাইফ নিয়ে মহা ব্যস্ত। যে যে যার যার পারিবারিক ব্যবসায় নিজ কাঁধে নিয়েছে, পাশাপাশি তাদের ব্র্যান্ডের কনসার্ট তো আছেই, তবে তা অপশনাল। মাঝে মাঝে বেছে বেছে শো করে তারা। দেখা সাক্ষাৎ হয় খুব কম। ওই যখন অনুষ্ঠানের আয়োজন হয় তখনই একটু বেশি সময় পার করা হয় একত্রে। গল্প আড্ডার মাঝে থেকে এক সময় দৌড়ে বেসিনের দিকে গেল প্রিয়া। অন্ত সাথে সাথে উঠে দৌড় লাগায় ওর পেছে। মেয়েটা বমি করছে বেসিনে। অন্ত বিচলিত হয়, পিঠে হাত বুলিয়ে অস্থির গলায় বলে। প্রিয়া কি হয়েছে? বমি করছিস কেন? কি খেয়েছিস? ভাই ভাই ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। ভাই দেখো প্রিয়ার কি হয়েছে। এই প্রিয়া। বমি করার শেষে প্রিয়া নেতিয়ে পড়ে অন্তর উপর। অন্তর বুক কাঁপছে, ট্রাসে গলা শুকিয়ে কাঠ। তখন পুষ্প এসে ধরল প্রিয়াকে, অন্তকে বলল। অন্ত ভেতরে নিয়ে চলো নাকি।
অন্ত সময় ব্যয় না করে কোলে তুলে নেয় ওকে, নিয়ে গিয়ে শুইয়ে দেয় সোফায়। সবার উৎসুক নজর ওদের উপর। প্রিয়ার কি হয়েছে কিছুই বুঝতে পারে না। ওদিকে বেচারা অন্তত পাগল প্রায়, কি থেকে কি করবে কোথায় যাবে ভেবে পায় না। পুষ্প ওকে শান্ত করল। অহনা বেগম পানি এনে খাওয়ালেন বৌমাকে। তিনি প্রথমে একটু নারাজ থাকলেও এখন প্রিয়াকে ভীষণ ভালোবাসে। তিনি প্রিয়াকে জিজ্ঞেস করলেন হাবিজাবি কিছু খেয়েছে কিনা। প্রিয়া মাথা নাড়িয়ে না করে দেয়। পার্থ উপরে ছিল, নিচে এসে ওকে এই অবস্থায় দেখেই ডক্টর ডাকে। ডক্টর আসে প্রায় আধা ঘন্টা পর। তখন ওকে নেওয়া হয় ওদের নিজেদের রুমে। ডক্টর মহিলাটি এসে প্রথমে প্রিয়ার নাড়ি দেখলেন। ঠান্ডা ঘামে ভিজে আসে প্রিয়ার গলা। হালকা করে পেটে চেপে দেখলেন নিচের দিকে কিছুটা স্ফীতি। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, শেষ পিরিয়ড কবে হয়েছিল? বড় ভাইদের সামনে এমন প্রশ্নটা করায় লজ্জায় পড়ে যায় মেয়েটা। তখনই রুম থেকে বেরিয়ে যায় ছেলেরা। ওরা বোঝে এবার স্পেস দরকার। ছেলেরা যেতেই প্রিয়া জবাব দেয় ধীরে ধীরে। 3 মাস হবে। ভদ্রমহিলা হাসেন। তিনি চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে ব্যাগ থেকে প্রেগন্যান্সি কিট বের করে দেন। অতঃপর কাঠি পরীক্ষা করার পর শিওর হয় প্রিয়া প্রেগনেন্ট। বিয়ের প্রায় 1 বছর 7 মাস চলছে। এটাই সঠিক সময় বাবা মা হওয়ার। বাড়িতে আরেকটা বাচ্চা আসার সুবাদে আরেক দফা খুশির ঢেউ খেলে গেল বাড়িতে। এদিকে প্রিয়া শুধু লজ্জা পাচ্ছে। সবাই কী ভাববে ভেবে ভেবেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অথচ লজ্জা লাগছে না লজ্জাওয়ালা সেই ছেলেটার। বাবা হওয়ার খুশিতে পুরো বাড়ি ঘুরে ঘুরে মাথায় করে নিয়েছে। নিজের বাবাকে জানাচ্ছে সে নিজেও বাবা হবে। সে কি খুশি তার। এতদিন চাচু ছিল, এবার বাবা হবে। ভাবতেই শরীরে কাটা দিচ্ছে। খুশিতে পারছে না 101টা চুমু খাবে প্রিয়াকে। মানুষজন কমুক, প্রিয়াকে ঠেসে ধরে চুমু খাবে তাকে বাবা করার দায়ে। রাত তখন 1টার ঘরে। একে একে সকল গেস্ট বিদায় নিচ্ছে। বাচ্চারা সকলে ঘুমিয়ে গেছে। অর্ণব হৃদয়রা যার যার গাড়ি নিয়েছে। ওরা এখনই বাড়িতে ফিরবে। গেটের সামনে পার্থর থেকে বিদায় নিয়ে এক একজন চলে গেল এক এক পথে। হৃদয়ের গাড়িতে শুধু হৃদয়, মোহ আর হৃদ। হৃদ ঘুমোচ্ছে, তাই মোহ ওকে কোলে করে রেখেছে। ড্রাইভিং সিটে বসে হৃদয় গাড়ি ড্রাইভ করছে। নীরবতার মাঝে হঠাৎ হৃদয় বলে উঠল, শোনো জান, আমার না আবার বাবা হতে ইচ্ছে করছে। মোহ সরু চোখে তাকিয়ে বলে, তোমার হঠাৎ এমন ইচ্ছে হলো কেন? অন্তকে দেখলে না বেটা বাপ হচ্ছে, ওকে দেখে আমারও না ইচ্ছে করলো। চলো না হ্রদের জন্য একটা ভাই বা বোন নিয়ে আসি। চলো আজই প্রসেসিংয়ের কাজে লেগে পড়বো। একদম বাজে কথা বলবে না হৃদয়। রিতারও বড় হোক, এরপর প্ল্যানিং করব। হৃদয় গাড়ি থামায় মাঝ রাস্তায়। বাচ্চাদের মতো ছটফট করে বলে, না জান, প্লিজ চলো আজকেই প্ল্যানিং করি। আমার আর একটা ছানা চাই, বেবি প্লিজ। মোহর রাগ হলো। এখন কি এগুলো বলার সময়? সে তেতে ওঠে। এই, তুমি গাড়ি চালাবে? মাঝ রাস্তায় দাঁড়িয়ে কিসব বকছো তুমি? আগে বলো একটা ছানা দেবে, এরপর গাড়ি চালাবো। হৃদয়, আমি কিন্তু তোমাকে এখানে ফেলেই চলে যাব। তারপর নিয়েও তুমি তোমার ছানা, ফালতু একটা। কাজের কাজ কিচ্ছু না, যত সব ফালতু মার্কা কথা। তোমাকে এখন মাঝ রাস্তায় বাচ্চা পয়দা করে দিতে হবে? আশ্চর্য। মোহ ভীষণ রকম তেতেছে। হৃদয় এবার একটু মিয়ে আসে, গলা ছেড়ে বলে, রাগ কেন করো জান? আচ্ছা আর বলবো না, একটা চুমু দাও, এনার্জি নিয়ে গাড়ি চালাই। বলতে বলতে সে এগিয়ে আসে মোহর দিকে, একদম কাছাকাছি দুটো ঠোঁট। আর একটু এগুলোই চুমু বসে যাবে, তখনই হৃদের কথার শব্দ এলো। কি করছো বাবা? কথা শুনে ঝট করে সরে আসে হৃদয়। বুকে হাত দিয়ে দম ফেলে ঘন ঘন, বিড়বিড় করে আওড়ায়, কি ছেলে রে বাবা, একটু রোমান্স করতে দিল না? এখনই তোমার কেন উঠতে হলো বাপ? আর একটু পরে ওঠা গেল না? দিল ইমোশনের মান সম্মান শেষ করে। থাক, আমার আর বাচ্চা লাগবে না। একটাতেই যা অবস্থা করে রেখেছে। ওর বিড়বিড় করা বলা কথাও মোহ বোঝে। অবস্থা দেখে মিটিমিটি হাসে সে। হৃদকে বলে, কিছু না বাবা, আমার চোখে ময়লা পড়েছিল, তাই বাবা পরিষ্কার করে দিচ্ছিল। তুমি ঘুমাও। হৃদ আবার শুয়ে পড়ে। হৃদয় বড় নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দেয়।
এ জীবনে সে আর শান্তিমতো রোমান্স করতে পারবে না। অর্ণবরাও বাড়িতে পৌঁছলো খুব দ্রুত। স্নিগ্ধা তখন ঘুমে বিভোর। অর্ণব ওকে নিয়ে শুইয়ে দিল বেডের মাঝখানে। মেয়ের কপালে ছোট্ট চুমু দিয়ে উঠে দাঁড়ালো। স্নেহার ওর কাছে এসে শার্টের বোতামগুলো খুলে দিতে লাগলো। ও স্নেহার কোমর জড়িয়ে ধরে স্নেহার হাত থামে। লজ্জাভরা চোখে মুখে তাকায় অর্ণবের চোখে। অর্ণব এক হাতে ওর নরম তুলতুলে গাল টেনে দিয়ে বলল, এই যে এত যত্ন নাও আমাদের, তুমি ক্লান্ত হও না? স্নেহা কণ্ঠ নামিয়ে বলে, ক্লান্ত কেন হব? নিজের মানুষদের যত্ন নেওয়ার ক্লান্তি কি আছে? তাছাড়া আমার চেয়ে বেশি যত্নশীল তো আপনি। তাই? কিন্তু আমি কি তোমাকে যত্ন নিই? না না, অর্ণব দুপাশে মাথা নেড়ে বলে, আমার তো মনে হয় না। আমার তো মনে হয়। কি মনে হয়? মনে হয় আপনি আমার দেখা সর্বোত্তম ধৈর্যশীল ও যত্নবান পুরুষ। সে তো তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার মনে হয়। তাছাড়াও আপনি আমি উফ, আপনি হয়তো জ্বালাচ্ছেন কেন বলুন তো? আমার স্নেহময়ীকে জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে, তাই। হয়ে জ্বালানো, এবার শুনুন, রাত হয়েছে, যেন ফ্রেশ হয়ে আসুন, ঘুমাবো। বললেই হলো ঘুমাবো? আপনাকে ঘুমাতে দিলে তো ঘুমাবেন। আমি জ্বালাচ্ছি তো, এখন আরো জ্বালাবো। স্নেহা হতাশ হয়ে আওড়ায়। অর্ণব, অর্ণবও একই স্বরে বলে। স্নেহা, স্নেহা লজ্জা পায়। অর্ণব ওর লজ্জারাঙা মুখ দেখে ঠোঁট কামড়ে হাসে। হুট করে স্নেহা বলে ওঠে। স্নিগ্ধা উঠে গিয়েছে, ছাড়ুন। অর্ণবের হাত ঢিলে হতেই মেয়েটা পালায়। স্নিগ্ধার পাশে শুয়ে বলে, যান, ফ্রেশ হয়ে এসে ঘুমান। অর্ণব এখন মিষ্টি স্বরে যাচ্ছি, বলে। এসে কিন্তু সত্যিই জ্বালাবো, তৈরি থেকো। স্নেহা লজ্জায় পড়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে থাকে। অর্ণব সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে চলে যায় ওয়াশরুমে। তাদের তো এভাবেই চলছে। বিয়ের এত বছরেও তাদের প্রেমটা টকঝাল মিষ্টি স্বাদের প্রেম মনে হয়। চৌধুরী বাড়ি এখন নিশ্চুপ, অতিথিরা কেউ নেই। প্রিয়ার পাশে এতক্ষণ পূর্ণিমা, অহনা, পুষ্প ছিল। এখন ওরাও চলে গেছে। অন্তু দরজা আটকে এসে প্রিয়াকে জড়িয়ে ধরল। কথা মতো ঠেসে ধরে চুমু খেলো। আবারও শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়া ছটফট করে ওঠে। আরে কি করছো? ব্যথা পাচ্ছি তো। অন্তু হাতের বাঁধন নরম করে। সরি জান, তুই এমন খুশির খবর দিলি, এখন আমি আমার নিজেকে ধরে রাখতে পারছি না। প্রিয়া লাজুক হেসে বলল, তুমি খুশি? খুশি মানে? আমার 26 বছরের জীবনে এই নিয়ে দুবার আমি এমন খুশি হলাম। প্রিয়ার ভ্রু কুঁচকে যায়। দুবার মানে বুঝতে পারে না। সন্ধ্যান গলায় শোধায়। দুবার মানে? এর আগে কি নিয়ে এত খুশি ছিলে তুমি শুনি? অন্তু সময় নিয়ে বলে, প্রথমবার যখন তোকে পেয়েছিলাম তখন এমন খুশি হয়েছিলাম, তখন এভাবে প্রকাশ করিনি খুশিটা। তবে দ্বিতীয়বার বাবা হওয়ার সুবাদে এই খুশিটুকু প্রকাশ করলাম। প্রিয়া বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। এরপর ভ্রু উঁচু করে বলে, তোমার মনে হচ্ছে না তুমি অল্প বয়সে বাবা হচ্ছ? অন্তু উদ্বেগ নিয়ে বলে, 26 বছরের ছেলেকে তোর অল্প বয়সী মনে হয়? যে বয়সে প্রেম করেছি সেই বয়সে বিয়ে করলে আমার 5 বছরের একটা বাচ্চা থাকতো। প্রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলে, তুমি এত চালু? তোর চেয়ে কম। প্রিয়া অবাক হয়ে বলে। আমি চালু? অন্তু ঘন ঘন মাথা নাড়িয়ে দুপাশে মাথা ঘোরায় দ্রুত। না না, কে বললো তুই চালু? চালু তো আমি, এই জন্যই 26 বছর বয়সে বাবা হতে হচ্ছে। আচ্ছা শোন, আমাদের বাচ্চার নাম রাখবো কি? অন্তু কথার মাঝেই কায়দা করে ওকে নিয়ে শুয়ে পড়েছে। অন্তুর হাতে প্রিয়ার মাথা। ও প্রিয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়া এক হাত ছড়িয়ে রেখেছে অন্তুর ওপর। সে একটু ভেবে বলে, আমাদের ছেলে হবে না মেয়ে? তা না জেনে কি করে নাম রাখি? ছেলে মেয়ে দুজনের নামই ভেবে রাখি, যখন বাচ্চা আসবে তখনই তো বোঝা যাবে। প্রিয়া আবার ভাবলো। অনেকক্ষণ ভেবে ভেবে বলল, আচ্ছা, ছেলে হলে ওর নাম রাখবো অন্তিক প্রণয় চৌধুরী। কেমন? এটা তো অনেক সুন্দর হয়, আমাদের দুজনের নামের অক্ষরও আছে। হুম, এবার তুমি একটা মেয়ের নাম বলো। অন্তু ফটাফট বলে দিল, অন্বেষা প্রিয়ন্তী চৌধুরী। প্রিয়া অবাক হয়ে বলে, মাশাআল্লাহ, এত সুন্দর নাম! এইটুকু সময়ে তুমি এত সুন্দর নাম ভাবলে কি করে বলো তো? অন্তু হেসে বলে, এটা আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম। তার মানে তুমি মেয়ে চাও? অন্তু প্রিয়ার কপালে চুমু খেয়ে বলে, আমার কোনো এক্সট্রা চয়েস নেই, আল্লাহ আমাকে যা দিবে আমি তাতেই খুশি। প্রিয়া মুগ্ধ হয়। বুকের ভেতর প্রশান্তির শীতল স্রোত বয়ে যায়। অন্তুকে আরও টাইট করে জড়িয়ে ধরে। এরপর সারা রাত তাদের আরও নানাবিধ কথা চলে। প্রথম দিনের এক্সাইটমেন্টটা একটু বেশি দুজনের।
সেই এক্সাইটমেন্ট থেকে মনের আশ মিটিয়ে গল্প করলো তারা স্বামী স্ত্রী। অতিথিদের বিদায় করে নিচের সমস্ত কাজ গুছিয়ে উপরে আসতে আসতে পার্থদের একটু সময় লাগলো। দুজন ঘরে এসে অবাক, ঘুমন্ত প্রজ্ঞা আর ঘুমিয়ে নেই, উঠে পড়েছে। এক জায়গায় বসে বসে হাত পা নড়ছে। পুষ্প দ্রুত এগিয়ে যায় ওর কাছে, কোলে নিয়ে বলে, প্রজ্ঞা, উঠে গেছো তুমি মা? কাঁদনি তো মা? প্রজ্ঞা কাঁদেনি। পুষ্প তাও দেখলো ভালো করে। পার্থ দরজা আটকে এগিয়ে এসে বলে, আমার মেয়েকে কি তোর ভীতু মনে হয়? ও ইয়োভান পার্থ চৌধুরীর মেয়ে। ও কিছুতে ভয় পায় না, কাঁদেও না। মাত্রই গর্ব করে বলল কথাটুকু, তখনই অকারণে কান্না শুরু করে দেয় প্রজ্ঞা। পুষ্প মিটিমিটি হাসি টিটকারি করে বলে, মা, তুমি তো ইউভান পার্থ চৌধুরীর মেয়ে, তুমি কেন কাঁদছো বলো তো? ওনার মেয়ে তো কাঁদে না। কথার ইঙ্গিতটুকু ঠিকই বুঝলো সে। প্রজ্ঞাকে নিজের করে নিতে নিতে বলে, দে, আমার মেয়ে তোর কাছে থাকলে কাঁদে, আমার কাছে থাকলে কাঁদে না। আচ্ছা, তো এবার কান্না থামান। মেয়ের আমি ফ্রেশ হয়ে আসছি। পুষ্প চলে যায়। পার্থ প্রজ্ঞাকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করে বলে, আম্মা জান, আপনি কাঁদেন কেন? আপনার বাবাই কি আপনাকে বকেছে? আম্মা জান, এবার বাবাইকে বকে দাও তো। প্রজ্ঞার কান্না থামে, গোল গোল চোখে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবার হাসি হাসি মুখ দেখে খিলখিল করে হেসে ওঠে। সে হাসিতে পার্থর প্রাণ জুড়িয়ে যায়। পৃথিবীতে তিনটি জিনিস পার্থর প্রাণ শীতল করে। এক তাদের মায়ের হাসি, দ্বিতীয় তার ফুলের হাসি, আর তৃতীয় তার মেয়ে তার আম্মাজানের হাসি। পৃথিবীতে সুখী হতে আর কিছু লাগে না বোধ হয়। পার্থ ওকে নিয়ে বসে বিছানায়। প্রজ্ঞাকে মাঝখানে বসিয়ে পার্থ শুয়ে পড়ে ওর সামনে। নিজের মাথাটা প্রজ্ঞার সামনে রেখে বলে, আম্মা জান, আপনার বাবাইয়ের মাথাটা ভীষণ ব্যথা করছে, একটু মাথাটা টিপে দেন তো আম্মা জান। প্রজ্ঞা কি বুঝলো কে জানে, সে বাবার দেখিয়ে দেয়া কপালে তার ছোট ছোট হাত রেখে খেলে। এরপর হা করে এসে বাবার কপালে হামলে পড়ে। প্রজ্ঞার লালা দিয়ে পার্থর কপাল মাখিয়ে যায়, তবুও সে ওঠে না। মেয়ের আদরটুকু উপভোগ করে। পুষ্প এসে বাবা মেয়ের এমন আদর দেখে নিজেও ঝাঁপিয়ে পড়ে। পার্থর আদরে ভাগ বসাতে সেও শুয়ে পড়ে। পার্থকে ঠেলে সরিয়ে বলে, সরি। আচ্ছা, তো এবার কান্না থামান মেয়ের, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মা, মাম্মামের মাথাটাও ব্যথা করছে, একটু আদর করে দাও না। প্রজ্ঞা কনফিউজড, কাকে আদর করবে। একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়। অবশেষে মায়ের মাথায় হাত রাখে, মুখ নামিয়ে মাকেও ভিজিয়ে দেয় লালা দিয়ে। পার্থ সরু চোখে তাকিয়ে বলে, তুই আমার আদরে ভাগ বসাতে আসছিস কেন? পুষ্প তেতে ওঠে। কেন, মেয়ে কি আপনার একার? পার্থ নরম গরম স্বরে বলে, তা না, কিন্তু তোকে আমি আদর করব, তুই আমার কাছে আয়। পুষ্পর রাগ শেষ, দাঁত কেলিয়ে হেসে উঠে গিয়ে বাচ্চাদের মতো আশ্রে পড়ে ওর বুকে। মেয়েটা আসার পর থেকে পার্থটা ভাগ হয়ে গেছে। বেশিরভাগ সময় প্রজ্ঞায় বাবার কোলে চড়ে ঘুরে বেড়ায়। পুষ্প শুধু চেয়ে চেয়ে দেখে, এবার মেয়েকেও একটু দেখাক তার বাবা, শুধু তার না পুষ্পরও। এদিকে প্রজ্ঞা আবারও গোল গোল চোখে তাকিয়ে দেখে দুজনকে। হাসি নেই মুখে, কাঁদবে কাঁদবে ভাব। তাকে আদর করছে না কেন? নরম কোয়ার মতো তুলতুলে লাল ঠোঁটটা উল্টে দিল প্রজ্ঞা। ওর অবস্থা দেখে হেসে ফেলে দুজনে। পুষ্প বলে, দেখেছেন জেলাসি লেভেলটা, দেখেছেন মেয়ে? আমাকেও আপনার কাছে দেখতে পারে না, আমিও এখন থেকে জেলাস হব। ওকে কোলে নেবেন না আপনি? পার্থ হেসে বলে। তুই কি বাচ্চা? সর, কেঁদে ফেলবে কিন্তু। পুষ্পকে ছেড়ে প্রজ্ঞাকে কোলে নিল পার্থ। মেয়েকে বুকে নিয়ে মাঝখানে শুয়ে পড়ে সে। পুষ্প গিয়ে বাতি নিভিয়ে আসে। বিছানায় পুষ্পর বালিশের উপর পার্থ হাত মেলে রেখেছে। এটা হচ্ছে তার আসল বালিশ। এই শক্তপোক্ত হাত ছাড়া আজকাল তার ঘুম হয় না। আর মেয়ের ঘুম হয় না বাবার শক্ত বুক ছাড়া। ওদিকে পার্থর ঘুম হয় না বুকে মেয়ে এবং হাতি স্ত্রীকে ছাড়া। দুজনকে দুই জায়গায় নিয়ে আরামসে শুয়ে পড়ল পার্থ। এক হাতে মেয়ের পিঠ চাপড়ে ঘুম পাড়ায়, অন্য হাতে পুষ্পর চুল নাড়াচাড়া করে। প্রজ্ঞা বাবার বুক পেয়ে শান্ত হয়ে যায়, ঘুমিয়ে যায় অল্প সময়ই। ততক্ষণ নীরবে কাটে সময়। হঠাৎ নীরবতা চিরে পুষ্পকে ডেকে ওঠে পার্থ। ফুল, হুম। পার্থ একটু সময় নিয়ে এরপর বলল, মাঝে মাঝে ভাবি তুই না থাকলে আমার কি হতো। আমার প্রেম তৃষ্ণায় ভুগে মরে যেতাম না আমি? এত সুখ, এত আনন্দ কোথায় পেতাম আমি? পুষ্প মাথা উঁচু করে তাকায় পার্থর শান্ত চেহারার দিকে। এক হাত উঠিয়ে তার গালে রেখে নরম স্বরে বলে, আপনি এগুলো নিয়ে এখন কেন ভাবছেন বলুন তো? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
তিনি আমাদের ভাগ্যে যা লিখেছে তাই আমরা পাচ্ছি। তাহলে অতিরিক্ত কিছু ভেবে আমাদের লাভ আছে বলুন? আর শুনুন, প্রেম তৃষ্ণায় কেউ মারা যায় না। এই যেমন আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার তৃষ্ণা আমার আমরণ প্রেম তৃষ্ণা। এসব কথা তাই একটু কম কম বলবেন, বুঝেছেন? পার্থ প্রসন্ন হাসে, ঠোঁট এগিয়ে পুষ্পর কপাল ছুঁয়ে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই যতদিন বেঁচে আছিস ততদিন তোর তৃষ্ণা আমার আমরণ প্রেম তৃষ্ণা।